5 আগস্টের পর পালিয়েছে চেয়ারম্যান মেম্বার। 2 বছর ধরে স্থবির রাজশাহীর গ্রাম আদালতের কার্যক্রম। প্রশাসক নিয়োগেও বাড়েনি গতি। জজ কোর্টে বাড়ছে মামলা জট। বগুড়ায় এতিমখানা সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ। ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে তোলা হয় টাকা। উপজেলা প্রশাসনের নির্দেশও মানেননি অভিযুক্তরা। তদন্তে পুলিশ। কর্মরত মাত্র একজন চিকিৎসক। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় 2 বছর ধরে বন্ধ অপারেশন। জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মিলছে না ওষুধও। রোগী ভোগান্তি চরমে। ময়লা পানির মধ্যেই চলাচল। টানা বৃষ্টিতে সিরাজগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা। ড্রেন না থাকায় হচ্ছে না নিষ্কাশন। নওগাঁয় তলিয়েছে 5,000 হেক্টর জমির ফসল। এবং বর্ষা ও ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা। 5 মাস ধরে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীর সেতু নির্মাণ। যথাসময়ে কাজ শেষ করা নিয়ে শঙ্কা। শীঘ্রই শুরুর আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে মাহাদি ইসলাম ধ্রুব। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকায় রাজশাহীর অধিকাংশ গ্রাম আদালত এখন নিষ্ক্রিয়। মাত্র 10 টাকা ফি দিয়ে নির্দিষ্ট ফর্মে লিখিত অভিযোগ জমা দিয়ে সুষ্ঠু বিচার পেল এখন বঞ্চিত ভুক্তভোগীরা। ফলে বাধ্য হয়েই ন্যায় বিচার পেতে যেতে হচ্ছে জেলা ও দায়রা জজ আদালতে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এলাকা ছেড়ে পালিয়ে যান অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। ফলে রাজশাহী জেলার 9টি উপজেলার 71টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়েছে। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ। চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে একটা আরেকটার উপর। বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ অবস্থায়। ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি ও সামাজিক বিরোধ নিষ্পত্তির যে আইনি সুবিধা পেতেন গ্রামবাসী, এখন তা নিষ্ক্রিয়। গ্রাম আদালত এখন ধ্বংস হয়ে গেছে। কোর্টে যদি যায় তাহলে অবশ্যই অনেক ঝামেলা পোহাতে হয়। প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে মেম্বারদের মধ্য থেকে একজনকে প্যানেল চেয়ারম্যান অথবা একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। আমি যখন না থাকি আমাদের প্যানেল চেয়ারম্যান অনেক সুন্দর বিচার করে। আমাদের যে ওয়ার্ডে আমাদের মামলা থাকে সে ওয়ার্ডের আমাদের 2টা প্রতিনিধি নেই, সে ওয়ার্ডের মেম্বার এবং মহিলা মেম্বার থাকে। এদিকে উপজেলা প্রশাসন জানায় গ্রাম আদালতের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনারের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে চেষ্টা করেছি যে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলকে সচেতন করার জন্য ভিডিও প্রদর্শনী করেছি। জেলায় মোট 71 জন ইউপি চেয়ারম্যান, সাধারণ মেম্বার 639 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার 213 জন। গ্রাম আদালতের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। গত 1 মাসে 71টি ইউনিয়ন পরিষদে অভিযোগ জমা পড়েছে প্রায় 1200টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা। যাচ্ছে আলোচনায় রকি। 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রাম আদালত যে সক্রিয় ছিল সেটি কিন্তু অনেকটাই নিষ্ক্রিয়ভাবে ভাব আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি আমরা উপজেলায় ঘুরেছি, সেই উপজেলার ইউনিয়নগুলো পর্যায়ে আমরা গিয়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কার্যক্রমগুলো অনেকটাই স্থবির হয়ে পড়েছে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য যুক্ত হচ্ছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহীর উম্মে কুলসুম শম্পার সঙ্গে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এই যে স্থবির হয়ে পড়া যে ইউনিয়নগুলো সেগুলোর গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে আমাদের রাজশাহীতে প্রায় 72টি ইউনিয়ন রয়েছে এবং সেইখানে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। গত 2 বছরের পরিসংখ্যান যদি বলি, আমাদের প্রায় 10,000 মামলা এখানে দায়ের হয়েছে এবং আমরা এখানে 950-এর উপরে প্রায় 900 মামলা আমরা নিষ্পত্তি করেছি। 183 মামলা আমাদের অনিষ্পন্ন রয়েছে গত জুন পর্যন্ত যদি আমরা বলি। এবং আমাদের যে এজলাস যেগুলো আছে এখানে আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই গ্রাম আদালত পরিচালনা করেন এবং সেখানের যে হিসাব সহকারী আছে উনি হচ্ছে পেশকারের দায়িত্ব পালন করেন।
আর এভাবে আমাদের গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় প্যানেল চেয়ারম্যান বর্তমানে দায়িত্বে আছে বা প্রশাসক দায়িত্বে আছে, তারাও গ্রাম আদালত পরিচালনা করছে, আমাদের সেভাবেই নির্দেশনা দেওয়া আছে। আর আমাদের যে প্রায় 64টা ইউনিয়নে আমাদের এজলাস কিন্তু আছে, এজলাস আছে এবং বাকিগুলিতেও এজলাসের কোনো জায়গায় এজলাসের কার্যক্রম চলছে এবং গত এই 2026 সালেই আমরা 12টি নতুন করে এজলাস তৈরি করেছি, যেটা আমরা বরাদ্দ পেয়েছি এবং সেভাবে করা হয়েছে সরাসরি। এবং আমাদের যে প্রচারণা আমরা করছি, তারপরে আপনি যেটা বললেন যে কোথাও কোথাও দেখেছেন যে স্থবির হয়ে আছে, সেই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি এবং প্রতিনিয়ত কিন্তু আমরা প্রশিক্ষণ দিচ্ছি। যেমন আমাদের ইউআরটি সদস্য রয়েছে, মানে উপজেলা রিসোর্স সেন্টার যেটা আছে, সেখানে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যে আছেন, সংশ্লিষ্ট থানা সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ওনারা কিন্তু এখানে এই কমিটিতে আছেন। তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং আমাদের হিসাব সহকারী যারা আছে তাদেরকে 2 দিন ধরে আমরা প্রশিক্ষণ দিই, 2 দিন বা 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এবং ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকেও আমরা গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ কার্যক্রমটা কিন্তু চলমান রয়েছে, এটা প্রতি বছরই প্রশিক্ষণটা হয় এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এই গ্রাম আদালতটা আরো সক্রিয় হচ্ছে। যেমন আমরা এই প্রশিক্ষণে আমাদের পুলিশের যে সদস্যবৃন্দ রয়েছেন জেলা পর্যায়ে, আমাদের জেলা জজ স্যারের ওখানে যারা রয়েছেন, সেখান থেকে আমরা লিগ্যাল এইড অফিসার এবং অন্যান্য যে ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদেরকে দিয়ে আমরা প্রশিক্ষণ কার্যক্রমটা পরিচালনা করি। ওনারা আমরা দেখেছি যে প্যানেল চেয়ারম্যান হিসেবে যারা আছেন তাদের মধ্যে অনেকে কিন্তু গ্রাম আদালত সম্পর্কে খুব বেশি ভালো কিছু জানেন না। তারা বলছেন যে আমরা আসলে প্রশিক্ষণ নিয়ে আরো দক্ষ হচ্ছি। আসলে এই জায়গায় অনেক কিছু ঘাটতি হচ্ছে কিনা, কারণ আমরা সাপ্তাহিক যে 1 বার বা 2 বার করে যে বিচার হওয়ার কথা সপ্তাহে, সেটি কিন্তু অনেক ইউনিয়ন পরিষদে হচ্ছে না। সেই বিষয়গুলো আপনারা নজরে আনছেন কিনা? হ্যাঁ, আমরা এগুলিও নজরে আনছি। আমরা প্রতিনিয়ত পরিদর্শনে যাচ্ছি যে কোথায় কোথায় গ্রাম আদালতটা পরিচালিত ঠিকমতো হচ্ছে না। সেখানে কোথাও যদি আমরা এরকম পাই যে তারা প্রত্যেক সপ্তাহে তাদের যে গ্রাম আদালতটা বসার কথা সেভাবে তারা বসছে কিনা, এবং দেখা যায় যে যারা প্যানেল চেয়ারম্যান আছেন তারা হয়তো মানে ঠিকমতো করছে না, এরকম 2-1 জায়গা থেকে আমাদের কাছে এসেছে যে গ্রাম আদালতটা সেভাবে হচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা ডেকে নিয়ে প্রতিনিয়ত যাতে প্রত্যেক সপ্তাহে তাদের যে ডেট আছে সেই ডেটে যাতে শুনানিটা হয়, এটা কিন্তু আমরা মনিটরিং করছি এবং মনিটরিং কার্যক্রমটা কিন্তু আমরা জোরদার, মানে আমরা খুব সক্রিয়ভাবে এই মনিটরিংটা করছি। আমাদের বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনা রয়েছে, আমাদের জেলা প্রশাসক স্যারের যে নির্দেশনা, সেই নির্দেশনা আমরা কিন্তু তাদেরকে দিচ্ছি এবং গ্রাম আদালতে এসে যাতে কেউ ফিরে না যায় এটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। গ্রাম আদালতে এসে যারা সংক্ষুব্ধ ব্যক্তি, যারা রায়ে সংক্ষুব্ধ হচ্ছেন, তারা আসলে কি করতে পারেন, এই বিষয়ে কিছু বলবেন? গ্রাম আদালতে আপনারা জানেন যে 5 সদস্য বিশিষ্ট এই আদালতটা গঠন করা হয়। সেই 5 সদস্যের মধ্যে যদি যখন একপাক্ষিক যদি বিচার হয় যে হয়তো বিবাদী পক্ষ আসলো না, সেক্ষেত্রে একরকম বিচার হতে পারে যে একপাক্ষিক বিচারের ক্ষেত্রে উনি আদালতে আসতে পারে, বা যখন 2 পক্ষই থাকে সেক্ষেত্রে কিন্তু এই 5-এর মধ্যে একটা রেশিও হয়। সেই রেশিও অনুযায়ী যদি তাদের সুযোগ থাকে তাহলে কিন্তু তারা আমাদের জেলা জজ স্যারের এখানে কিন্তু এই মামলাটা আপিল করতে পারবে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা দেখলেন তিনি আসলে নানা পরামর্শ দিচ্ছিলেন এবং এই পরামর্শগুলো আসলে মেনে আগামীতে আসলে গ্রাম আদালত পরিচালনা করা হলে এই স্বচ্ছতা, জবাবদিহিতা, পাশাপাশি এর যে গতি সেটি আরো বেশি হবে, এমনটাই আসলে তিনি বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহীতে স্থবির গ্রাম আদালতের কার্যক্রম এ নিয়ে সহকর্মী সাইফুর রহমান রকের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা। এবার অন্য প্রসঙ্গ, বগুড়ার গাবতলীর একটি এতিমখানার জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া কমিটি গঠন ও ব্যাংক হিসাব খুলে ওই অর্থ উত্তোলন করেছেন উপজেলা তাঁতি দল ও বিএনপির এক নেতাসহ বেশ কয়েকজন। এই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ থানা ও জেলা পরিষদে লিখিত অভিযোগও করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান বলছে, বিষয়টি মীমাংসা করে 3 কার্যদিবসের মধ্যে এতিমখানা কর্তৃপক্ষকে টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও টাকা পরিশোধ করেনি অভিযুক্তরা। আর এদিকে পুলিশ বলছে এ বিষয় নিয়ে তদন্ত চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট।
অবকাঠামো উন্নয়নের জন্য 2025 সালে 21 আগস্ট জেলা পরিষদের সরকারি অনুদানের জন্য আবেদন করে বগুড়া গাবতলী সরডিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। চলতি অর্থবছরে ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতায় 168 নম্বর প্রকল্পে এতিমখানাটির জন্য 2 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। তবে অভিযোগ উঠেছে মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গাবতলী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক দৌলতজামান খান 2025 সালের 11 ডিসেম্বর একটি ভুয়া প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন। ওই কমিটিতে নিজেকে সভাপতি ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক দেখিয়ে শহরের রূপালী ব্যাংকের মহিলা শাখায় একটি ব্যাংক হিসাব খুলে বরাদ্দের টাকা উত্তোলনের আবেদন করেন। পরে গত বছরের 22 ডিসেম্বর ওই হিসেবের মাধ্যমে বরাদ্দের প্রথম কিস্তির 1 লাখ টাকা তুলে নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও বরাদ্দের টাকা না পেয়ে খোঁজ নিতে গিয়ে এতিমখানা প্রকৃত কর্তৃপক্ষের সামনে আসে পুরো জালিয়াতির ঘটনা। পরে সদর থানা ও জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলে গত 6 জুলাই উভয় পক্ষকে নিয়ে শুনানি হয়। শুনানিতে অভিযুক্তরা জালিয়াতির বিষয়টি স্বীকার করে 3 কার্যদিবসের মধ্যে উত্তোলন করা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। ইতিমদের টাকা মারে খাবে এইভাবে প্রতারণা করে, এটা আমরা আশা করি না, এটা একটা জালিয়াতি। আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারা আমাদের প্রকল্পের প্রথম কিস্তির টাকা উত্তোলন করছে এবং দ্বিতীয় কিস্তির আবেদন করছে। এদিকে জালিয়াতির বিষয়টি স্বীকার করে উপজেলা তাই দলের সাধারণ সম্পাদকের দায় দেন আরেক বিএনপি নেতা শাহাদত খান সাগরের বিরুদ্ধে। এটা অ্যাডহক কমিটি করে এই টাকা উত্তোলন করে কাজ করা হয়েছে। এমপি থেকে আবেদন করা হয়েছিল, আমরা করছিলাম, সে ডিসি অফিস থেকে সাগরে পাশ করে নিচ্ছে। আমি এই কমিটির সাথে কোনো সংশ্লিষ্ট জড়িতও নাই এবং সদস্যও নয়, আমি কিছু জানি না। জেলা পরিষদের প্রশাসক দাবি করেন উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে, আর পুলিশ বলছে তদন্ত চলছে। সামান্য কিছু মনে হয়েছে যে একটু সমস্যা রয়েছে, উভয় পক্ষের সম্মতিতে সেটা আমরা মীমাংসা করে দিয়েছি। বর্তমানে বিষয়টা তদন্তে আমরা চলমান আছে, পরবর্তীতে তদন্ত শেষে আমরা বিস্তারিত বলতে পারবো। এতিম শিশু আর দরিদ্র মেয়েদের ধর্মীয় নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে 2007 সালে গাবতলী উপজেলার সরটিয়া পূর্বপাড়ায় প্রতিষ্ঠিত হয় হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 2 জন চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 1 জন। পাশাপাশি অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ অপারেশন জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এছাড়া চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। তবে এ নিয়ে সংশ্লিষ্টরা বলছেন জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় 1979 সালে জয়পুরহাটের ধানমন্ডি এলাকায় নির্মাণ করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি মাতৃমঙ্গল হাসপাতাল নামে পরিচিত। বর্তমানে হাসপাতালটিতে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। ঔষধের স্বল্পতার কারণে রোগীদের কিছু ওষুধ দিতে পারি, কিছু ওষুধ দিতে পারি না। এই প্রতিকূলতার মধ্যেও আমরা অনেক সেবা দিচ্ছি। প্রতিষ্ঠানটির একমাত্র অ্যাম্বুলেন্স 2 বছর ধরে গ্যারেজবন্দি। 2 জন চিকিৎসকের মধ্যে কর্মরত মাত্র 1 জন। এখান থেকে সব ঔষধ পাতাম, তাহলে আমাদের একটু সুবিধা হতো। আমাদের এই সার্বিক কাজের গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অ্যানেস্থেশিয়া প্লাস অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ প্লাস পরিচ্ছন্ন কর্মী স্থায়ী নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন হাসপাতালটিতে আন্তঃ ও বহির্বিভাগ মিলিয়ে গড়ে অন্তত 300 রোগী চিকিৎসা সেবা নেন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। সামান্য বৃষ্টিতেই সিরাজগঞ্জ পৌরসভার ডোবাপাড়া, ধানবান্দি, চররায়পুর সহ বেশ কয়েকটি এলাকায় বছরের 6 মাসই জমে থাকে নোংরা আর ময়লা পানি। সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় বাসাবাড়ি সহ পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। এলাকা জুড়ে পানি, রাস্তাঘাট, বাসাবাড়ি সবকিছু তলিয়ে উঁচু স্থানে চুলা বসিয়ে রান্না করছেন বাসিন্দারা। দেখলে মনে হবে যেন কোনো নদী তীরবর্তী বন্যা কবলিত এলাকার দৃশ্য। সিরাজগঞ্জ পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকার চিত্র এটি। একই অবস্থা 9 নম্বর ওয়ার্ডেরও। নিচু রাস্তা সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। ময়লা আর দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। আমরা এই পানি নড়াচড়া করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, পানি খাওয়া দাওয়া ঘরের মধ্যে অসুবিধা, সাপ পোকামাকড় আসে। একদিন যদি বৃষ্টি হয় আমরা মোটামুটি মাসখানিক ধরে
এখানে মনে করেন এইভাবেই আমরা মনে করেন যে আটকে আছি। তবে পৌরসভার যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় তা স্থায়ীভাবে সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। তাৎক্ষণিকভাবে আমরা সেটা অস্থায়ী সমাধান করেছি এবং স্থায়ী সমাধানের জন্য আমরা পরিকল্পনা করেছি এবং আমরা টেন্ডারিংও গিয়েছি এবং আরও যা যা দরকার আমরা সেগুলো করব। সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে বাসিন্দা প্রায় 4.5 লাখ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। খাল বিলের পানিতে পাট জাগ দিতে কৃষকদের ব্যস্ততা। নাটোরে ভালো ফসল হলেও ন্যায্য দাম না পাওয়া নিয়ে দুশ্চিন্তা, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে নওগাঁয় প্রায় 5,000 হেক্টর জমির রোপাও সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। ফসল নষ্ট হয় দিশেহারা চাষিরা। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এমআর রকের রিপোর্ট। বিস্তৃত মাঠ তলিয়ে আছে পানিতে, অথচ 2 সপ্তাহ আগেও এসব জমিতে ধানের চারা রোপণ করেছিলেন কৃষক। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে নওগাঁর বিভিন্ন ফসলের ক্ষেতে এখন জলাবদ্ধতা। নষ্ট হয়ে গেছে রোপণ করা ধান সহ বিভিন্ন রবি ফসল। চলতি সপ্তাহের অবিরাম বর্ষণে 4,700 হেক্টর জমি রোপাউ সহ নষ্ট হয়েছে রবি ফসলও। তবে এসব এলাকার পানি নেমে যাওয়ায় নতুন করে স্বপ্ন বুনছেন চাষিরা। বৃষ্টিতে প্রায় 4,700 হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে। তবে যেসব এলাকায় পানি নেমে যাচ্ছে সেখানে আবারও আবাদ শুরু করার কথা জানান কৃষক। পানি নামে গেছে, আবার আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। সরকার যদি কিছু সহায়তা করে তাহলে সুবিধা হতো। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বেশ কিছু আমার তালিকা করা হয়েছে এবং আমাদের যে সামনে যে প্রণোদনা আছে, যে কিছু বীজের সহায়তা আছে আমাদের, সেই বীজের সহায়তার মধ্যে আমরা অনেকে ইতিমধ্যে আমরা ইনক্লুড করে ফেলেছি। নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে রোপা আমন ও 31,000 হেক্টর জমিতে অন্যান্য ফসল চাষাবাদের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জে 2.5 বছর আগে শুরু হওয়া 172 মিটার সেতুর বেশিরভাগ নির্মাণ শেষ হলো। প্রায় 5 মাস ধরে বন্ধ অবশিষ্ট কাজ। এতে যথাসময় সেতুর নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা ও বর্ষার কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও খুব দ্রুতই শুরু হবে নির্মাণ কাজ। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্য নিয়ে রিপোর্ট। সেতুর বেশিরভাগ অংশের কাজ শেষ হলেও প্রায় 5 মাস ধরে থেমে আছে অবশিষ্ট অংশের নির্মাণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে 2023 সালের নভেম্বরে পাগলা নদীর উপর 172 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় 30 কোটি টাকা ব্যয়ের সেতুটির ইতোমধ্যেই শেষ হয়েছে প্রায় 65% কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস আগে বন্ধ হয়ে যায় অবশিষ্ট অংশের নির্মাণ কাজ। স্থানীয়দের দাবি, দেখা যাচ্ছে না নির্মাণ সংশ্লিষ্টদের। এতে যথাসময়ে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই বৃষ্টি যখন শুরু হয় তখন আমরা একটা আশার আলো দেখেছিলাম যে আমাদের ভোগান্তির দিনগুলো হয়তো শেষ হবে। এই ব্রিজটা হলো আমরা খুব ঝুঁকির ভিতরে আছি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। 2টা গাড়ি ঢুকলে পরেও জাম লেগে যায়, যাওয়া আসা করতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা আপনার জাম ধরে থাকে। স্থানীয় প্রশাসন ও এলজিডির দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতা ও বর্ষার কারণে সাময়িকভাবে বন্ধ নির্মাণ কাজ। জানায় খুব দ্রুত শুরু হবে কাজ। 2 পাশে অ্যাপ্রোচের কাজ করার সুযোগ ছিল, কিন্তু যেহেতু এখন জমি সংক্রান্ত অধিগ্রহণের প্রক্রিয়াধীন, যেহেতু এটা এখনো সম্পন্ন করতে পারিনি আমরা, যার কারণে সেখানে ওই জায়গা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। আমরা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো। আমরা আরো খোঁজ নিব যাতে এটা খুব দ্রুত করা যায় অধিগ্রহণটা, তাহলে হয়তো এই ব্রিজটা খুব দ্রুতই শেষ হবে। চলতি বছরের নভেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন সেই ভুক্তভোগী নারী। মঙ্গলবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আলমগীর ও শহীদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আরেক অভিযুক্ত মাহবুবুর পলাতক রয়েছে। পুলিশ জানায়, স্বামী দীর্ঘদিন কারাগারে থাকার সুযোগে অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই নারী 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি স্বামী জামিনে কারাগার থেকে বাড়ি ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন থেকে বিষয়টি জানতে চাইলে ঘটনা জানাজানি হয়।
চলতি মৌসুমে নাটোরে বেড়েছে পাট চাষ। খাল বিলে পাট জাগ দেওয়ার ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে ভালো দাম মিললেও সরবরাহ বাড়লে বাজারে সিন্ডিকেটের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা করছেন চাষিরা। আল মামুনের পাঠানো তথ্য রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। কয়েক সপ্তাহের বৃষ্টিপাতে পানিতে টইটুম্বুর খাল বিল সহ অন্যান্য জলাশয়। অর্থকারী ফসল পাট জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে 8 থেকে 10 মণ, খরচ হচ্ছে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত। বিঘাতে 8 মণ করে পাট আছে, আবার দামেও ভালো। তবে মৌসুমের মাঝামাঝি সরবরাহ বাড়লে সিন্ডিকেটের কারসাজিতে বাজারে পাটের দাম কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। বর্তমানে যে বাজারটা আছে এর নিচে নামলে আমরা বিপদের সম্মুখীন হতে পাট আবাদটা আমরা করতে পারবো না। চলতি মৌসুমে নাটোরে প্রায় 80,000 মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এই পাটের বাজার মূল্য বা পাটের যে ফলন হচ্ছে সেটা হিসাব করি তাহলে আমাদের কিন্তু প্রায় 1000 কোটি টাকার পাট এবং পাটখড়ি মিলে কৃষকের একটা অর্জন হবে। গত বছর জেলায় 30,880 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে, আর চলতি মৌসুমে 35,066 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। 5 আগস্টের পর পালিয়েছে চেয়ারম্যান মেম্বার। 2 বছর ধরে স্থবির রাজশাহীর গ্রাম আদালতের কার্যক্রম। প্রশাসক নিয়োগেও বাড়েনি গতি, জট বাড়ছে জজ কোর্টে। বগুড়া এতিমখানা সরকারের অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ। ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে তোলা হয় টাকা। উপজেলা প্রশাসনের নির্দেশেও মানেনি অভিযুক্তরা। তদন্তে পুলিশ। এবং কর্মরত মাত্র একজন চিকিৎসক, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় 2 বছর ধরে বন্ধ অপারেশন। জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মিলছে না ওষুধ, রোগী ভোগান্তি চরমে। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজনে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।